ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা ভূগোলে 100তে 100তে পেতে চাও তারা অবশ্যই এই টেস্ট পেপার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট টেস্টগুলো করাচ্ছি এবং সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করানো হচ্ছে। সুতরাং একটাও প্র্যাকটিস সেট অ্যাভয়েড করবেন না, সবটাই দেখবে। এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের দ্বিতীয় সেটটি রয়েছে 87 নম্বর পৃষ্ঠায়। প্রথম যা ক বিভাগে যে এমসিকিউ আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। খুব সহজ আছে প্রথম প্রশ্নটা, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয়। খুবই সহজ, তাহলে কি হবে? এটা পর্যায়ন। পর্যায়ন হলো ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়া। পর্যায়ন কি? ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় উঁচু নিচু বন্ধুর ভূমিরূপ প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, বা ভূমিরূপের সামঞ্জস্য। সামঞ্জস্য মানে কি রে? মানে যে উঁচু নিচু আছে, একটা সমতা বিধান হয়, অর্থাৎ সমতলীকরণ হয়, ওটাকে আমরা কি বলবো? পর্যায়ন। তাহলে একটা কি উত্তর হলো? পর্যায়ন, ক্ষয়েরটা, তাই না? তারপর দুইয়েরটা দেখ, দুইয়েরটা কি আছে? নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। এগুলো তো একেবারে কমন কোয়েশ্চেন নাকি? তাহলে কত গুণ বাড়ে? মানে 6 পাওয়ার, তাই তো? অর্থাৎ যা বহন ক্ষমতা, নদীর গতিবেগ যা বাড়বে বহন ক্ষমতা কত গুণ হবে? তার 6 পাওয়ার হবে, ষষ্ঠাঘাত। ষষ্ঠাঘাত, এই ষষ্ঠাঘাতের সূত্র অনুযায়ী কত গুণ বাড়বে? 64 গুণ বাড়বে। কোন সূত্র অনুসারে? কে দিয়েছে? H.W. হপকিন্স। কত সালে রে? 1942 নাকি? 1942। এগুলো মাথায় তো রাখতে হবে নাকি? তাহলে এটা ষষ্ঠাঘাতের সূত্র অনুসারে। তাহলে 3 গুণ যদি বাড়তো তাহলে কত গুণ? নদীর যদি গতিবেগ 3 গুণ বাড়তো তাহলে বহন ক্ষমতা কত গুণ বাড়তো বল? এটা তোদের হোমওয়ার্কস। এরপরে নেক্সট যেটা আছে 1-3, তাহলে 1-3-এরটা কি আছে রে? ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়েছে। এটা সবাই পারবি যে ওজন গহ্বর, ওজন হোল কোথায় আবিষ্কার হয়েছিল? আন্টার্কটিকায় আবিষ্কার হয়েছিল। কারা আবিষ্কার করেছিল বল? কারা আবিষ্কার করেছিল? জেসি ফারম্যান এবং তার সহকর্মীগণ। জেসি ফারম্যান এবং তার সহকর্মীগণ। সালটা কত? 1985 সালে। আচ্ছা, নেক্সট, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক। তার সঠিক উত্তরটা কি হয়ে যাবে? ক্ষয়েরটা, নট। আচ্ছা, একক আর যন্ত্র দুটোর মধ্যে পার্থক্য আছে। যন্ত্র মানে কি? যেটার সাহায্যে পরিমাপ করা হয়। আর একক মানে কি? অর্থাৎ কোনো রাশিকে আমরা যেটার দ্বারা প্রকাশ করি, তাই তো? তো একক কি? একক ছাড়া কোনো রাশি কি অর্থপূর্ণ হয় কি? হয় না। তো একই রকমভাবে যদি বলে বায়ুর গতিবেগ 10, তাহলে কী রে? 10 নট না 10 কিলোমিটার? বুঝতে হবে, তাই তো? তো কিন্তু আমরা কিলোমিটার এমনি গতিবেগ মাপার ক্ষেত্রে ব্যবহার করলেও বায়ুর গতিবেগের ক্ষেত্রে সাধারণত নট একক ব্যবহার করা হয়, যদি আমরা কিলোমিটারে বলি। কিন্তু প্রধানত বিভিন্ন মানচিত্রে যে দেখানো হয়ে থাকে সেটা কিন্তু 9 একক দেখা হয়ে থাকে। কোন একক দেখানো হয়ে থাকে? 9 এককে। মাথায় রাখবি, ঠিক আছে? এটা আনকমন কিচ্ছু না, কমন। এটা কিন্তু করিয়েছিলাম। নেক্সট 1-5 যেটা আছে খুবই সহজ আছে। চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান, মানে সরলরৈখিক অবস্থান। আচ্ছা, সরলরেখা মানে কত ডিগ্রি রে? কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি অর্থাৎ সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিকি বলে। কি বলে? সিজিকি। আর এই সিজিকি অবস্থান কয়টা রয়েছে? দুটো। কি কি? সংযোগ আর প্রতিযোগ। ভুললে হবে না, সংযোগ আর প্রতিযোগ। সংযোগে চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থান কি? সরলরেখায় অবস্থান করলেও, একই সরলরেখায় অবস্থান করলেও অবশ্যই পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করবে চাঁদ। অর্থাৎ চাঁদ সূর্য একই দিকে থাকবে। একই দিকে থাকবে মানে কি? যেহেতু সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি পৃথিবীর থেকে, চাঁদের থেকে, ওই জন্য সর্বদা কিন্তু সূর্য কিন্তু কোনো এক সাইডে থাকবে, কখনো কিন্তু সূর্য মাঝখানে আসবে না। ঠিক আছে? হয় চাঁদ মাঝখানে আসবে, নয় পৃথিবী মাঝখানে আসবে। তাহলে সংযোগে কে মাঝখানে আসবে? চাঁদ। আর প্রতিযোগে পৃথিবী মাঝখানে থাকবে, কারণ একদিকে চাঁদ, একদিকে সূর্য, একদিকে সূর্য, মাঝখানে পৃথিবী। ওটা হচ্ছে প্রতিযোগ। প্রতিযোগ মানে কি? পূর্ণিমা তিথি। প্রতিযোগ মানে কি? পূর্ণিমা তিথি। মনে থাকবে তো?
আর সংযোগে কোন তিথি থাকে? অমাবস্যা। অমাবস্যা তিথি। সংযোগে? অমাবস্যা। তাহলে প্রতিযোগ জোয়ার না সংযোগ জোয়ার কোনটা বেশি প্রবল? সংযোগ প্রতিযোগ জোয়ার না স্যার, সংযোগ জোয়ার। সংযোগ জোয়ার, কারণ চাঁদ সূর্য একই দিকে, দুজনে একদিকে টান মারবে নাকি? তাহলে সংযোগ জোয়ারটা বেশি প্রবল হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমি তোকে বললাম যে একটা করে যদি উত্তর করিয়ে চলে যেতাম তাহলে এতগুলো ব্যাখ্যা আর হতো না। এই যে তোদের কনসেপ্টগুলো আবার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই জন্য আমি কিন্তু ব্যাখ্যা করছি। এবার একটা সেট মানে বুঝতে পারবি যে 3টা 4টা সেটের সমান। তারপরে দেওয়া আছে দেখ, তাহলে এটা সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সিজিকি না? হ্যাঁ। আচ্ছা, যেদিন মরা কোটাল হয়, মানে যেদিন ভরা কোটাল হয় সংযোগ ও প্রতিযোগে, তাই তো? সিজিকিতে কি হয়? ভরা কোটাল হয়, কিন্তু মরা কোটাল হয় কোন তিথিতে? কৃষ্ণ শুক্লপক্ষ তিথিতে। কৃষ্ণ এবং শুক্লপক্ষে অষ্টমী তিথিতে। এবং চাঁদ সূর্যের যে কৌণিক অবস্থান কি হবে? 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণ অবস্থান করে? 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে একে অপরের সাপেক্ষে, তাই না? অর্থাৎ সমকোণে অবস্থান করে। পৃথিবীর সাপেক্ষে চাঁদ এবং সূর্য 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাই না? নেক্সট, গ্র্যান্ড ব্যাংক। এটা কি রে? গ্র্যান্ড ব্যাংকটা জিনিসটা কি? এটা একটা মগ্ন চড়া। গ্র্যান্ড ব্যাংক আছে কোন মহাসাগরে আছে এটা? সেটা উত্তর আটলান্টিক। উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক। তো এখানে কি বলেছে? প্রশ্নটা অন্য কিছু বলেছে, তারপরেও মনে রাখতে পারবে যে গ্র্যান্ড ব্যাংক মগ্ন চড়াটি রয়েছে কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোথায় রয়েছে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে। কোথায় রয়েছে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে। তাহলে এই যে দেখ, একটার সাথে আর একটা বলছি, এগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট বলে আমি বলছি, ঠিক আছে? প্রকৃতপক্ষে উত্তর হওয়া উচিত মাছ চাষ বলা যাবে না, কারণ মৎস্য শিকার বলা যাবে বা মৎস্য চারণ বলা যাবে, তাই না? আর মানুষ তো ওখানে চাষ করে দেয় না, মাছ অটোমেটিক আসে। একটাও হবে না। হ্যাঁ, না একটাও হবে না। তো সুতরাং মানে মৎস্য শিকার হওয়া উচিত ছিল বা মৎস্য চারণ হতো, ঠিক আছে? করে দিয়েছে। তো তবুও কয়ের উত্তরটাই নিতে হবে, ঠিক আছে? নেক্সট, 1-এর 7। এই যে ব্যাখ্যাগুলো পাচ্ছিস, এখানে একটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তোরা ধর যে নিজে নিজের টেস্ট পেপার প্র্যাকটিস করে কী সমস্যা হতো যে এটাই অ্যান্সার, তো এটাই ঠিক। এই যে ঠিক ভুলের ব্যাপারটা, ঠিক ভুলের যে ব্যাপারটা বলে দিচ্ছি এখানে যে কী হওয়া উচিত, তাই তো? এবং যে ব্যাখ্যা করছি নিজে প্র্যাকটিস করার আমি প্র্যাকটিস করার মধ্যে এটাই কিন্তু তফাৎ, ঠিক আছে? তো 1-এর 7 যেটা আছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো। সবাই জানিস যে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলা হয় থাকে? কম্পোস্টিং বলে। কম্পোস্টিং কয় প্রকার রে? প্রধানত 2 প্রকার। অবাধ কম্পোস্টিং মানে বায়ুর অনুপস্থিতিতে যে কম্পোস্টিং করা হয় সেটা কি বলে? অবাধ। আর সবাধ মানে বায়ুর উপস্থিতিতে, বায়ুর উপস্থিতিতে। এরপরে 1-এর 8, পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথ। 3টা গিরিপথ মনে আছে? নাসিকের কাছে স্যার থলঘাট, ভোরঘাট আর কলঘাট বা পালঘাট, তাই তো? এই যে 3টা উল্লেখযোগ্য পশ্চিম ঘাটের গিরিপথ, কি এগুলো সবার মাথায় আছে তো? 3টা গিরিপথ, থনা ভপু পনির সূত্রটা মনে আছে তো? থনা মানে নাসিকের কাছে নাকি? থলঘাট, থনা নাসিক মানে মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে। কাকে যুক্ত করেছে রে? মুম্বাই এবং নাসিক। হ্যাঁ, তাহলে এখানে তো কার কথা বলেছে? থলঘাট। তাহলে কার কাছে হবে? নাসিকের কাছে। নাসিকের কাছে। সঠিক উত্তরটা কি হয়ে যাবে এখানে? ঘয়েরটা, নাসিকের কাছে। শিব সমুদ্রম জলপ্রপাত, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কোন নদীতে রয়েছে এটা? তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে? কাবেরী নদীতে। কাবেরী নদীতে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 10-এরটা, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি। এই যে উদ্ভিদগুলো আছে না, এই উদ্ভিদগুলো স্বাভাবিক উদ্ভিদ, এটা তো স্বাভাবিক না, এটা প্ল্যান্টেশন নাকি? প্ল্যান্টেড, মানুষের সৃষ্টি করা। আর স্বাভাবিক মানে ন্যাচারাল উপায় যেটা তৈরি হয়। তাহলে এই স্বাভাবিক উদ্ভিদের প্রভাব কার কার প্রভাব থাকে? জলবায়ু, জলবায়ু, ভূপ্রকৃতি। প্রথমে জলবায়ু, তারপরে ভূপ্রকৃতি। তাহলে স্বাভাবিক উদ্ভিদের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে জলবায়ু, তারপরে ভূপ্রকৃতি, তারপরে মাটি। নেক্সট, এরপরে 11 নম্বর, গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয় থাকে রে? হ্যাঁ, কে বললে? বর্ষাকালীন হচ্ছে বৃষ্টি জলের উপর নির্ভর করে ওটা খারিফ শস্য। শীতকালে হবে রবি শস্য। শীতকালে রবি শস্য, আর গ্রীষ্মকালে জায়েদ শস্য। এত তাড়াতাড়ি ভুললে হবে? হ্যাঁ, জায়েদ শস্যের উদাহরণ কি কি রে? আউশ ধান। নেক্সট 12 নম্বর, আধুনিক
শিল্প দানব, শিল্পকে দানব বুঝিস তো নাকি? রাক্ষস, রাক্ষস। মানে যেটা ক্যাপচার করতে থাকে, মানে খুব তাড়াতাড়ি ধ্বংস তছনছ করে, কিন্তু এখানে ধ্বংসের ব্যাপার না, তাড়াতাড়ি যার মানে কি ওর বিস্তৃতি, যার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই তো? সেই শিল্পকে আমরা বলো শিল্প দানব। তাহলে কোন শিল্পের প্রভাব বাড়ছে রে? পেট্রোরাসায়ন। যত দিন যাচ্ছে এর প্রভাব কিন্তু বাড়ছে, তাই না? আগে আমাদের পেট্রোপণ্যের ব্যবহার তো ছিল কি কম ছিল, পেট্রোপণ্যের ব্যবহার কম ছিল, এখন পেট্রোপণ্যের ব্যবহার কিন্তু বাড়ছে। নেক্সট 13 নম্বরটা কি বলেছে? 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কতগুলো মহানগর রয়েছে রে? কতগুলো মহানগর রয়েছে? মহানগর 53, 53টি। 14 নম্বর প্রশ্ন, লাস্ট এমসিকিউ প্রশ্ন। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, এই যে সবাই জানিস কি বলা হয় থাকে, অর্থাৎ যেখানে কৃত্রিম উপগ্রহ বসানো হয় বা যেখান থেকে চালু করা হয় সেটা কি বলা হয় রে? প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে। নেক্সট শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ আবার কি বুঝিয়ে দিতে হবে বিষয়টা, যে শুধুমাত্র সু এবং ওয়া লিখতে হবে, শুদ্ধ অশুদ্ধ লেখার প্রয়োজন, পূর্ণ শব্দ লেখার দরকার নেই, শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা লেখার দরকার নেই, ক্রস রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কি লিখতে হবে? সু আর ওয়া, মানে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে ওয়া লিখতে হবে। শুদ্ধ অশুদ্ধে প্রথম যে প্রশ্নটা আছে কি আছে, যে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, সত্য না মিথ্যা রে? দেখ, সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু সালটা ভুল আছে। সালটা সঠিক কি হবে বল? তাহলে সালটা সঠিক কি হবে? একেরটার বল। 1987 সালটা ভুলে গেলে হবে? তাহলে এটা যেহেতু 79 করেছে, 89 করেছে, সুতরাং এটা ভুল হবে। 89 যেহেতু করেছে এটা ভুল হবে, হবে, তাই না? সালটা ভুললে হবে না। তারপরে একেরটা হলো, দুইয়েরটা, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, দেখি এটা তোদের কি মনে হয়? কি হবে রে? অশুদ্ধ। তিনেরটা কি বলছে? জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিকই বলেছে। আরে জলচক্র না থাকা হলে বৃষ্টিপাত হতো না, এই যে নদী প্রবাহিত হয়ে সমুদ্রে যাচ্ছে, নাহলে এক জায়গাতে থোয়া হয়ে বসে যেত নাকি? তাহলে জলচক্রের মাধ্যমে কি হয়? পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে, তাহলে এটা কি হবে? শুদ্ধ হবে। পরেরটা, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, তেজি মানে কি? প্রবল। আচ্ছা, এই যে ভরা কোটাল বা তেজ কোটাল বলা হয় থাকে, কি বলা হয় থাকে রে? তেজ কোটাল বলা হয় থাকে। এবার তেজ কোটালের মধ্যে কোনটা বেশি তেজি রে? অমাবস্যা। তো এখানে বলেছে কি পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটা সত্যই বলছে নাকি? সুতরাং এটা কি লিখতে হবে? সু লিখতে হবে, তাই তো? তারপরের প্রশ্ন, সাফাই কর্মীরা, এই সাফাই কর্মী কারা রে? যেখানে সেখানে যারা পরিষ্কার করে, হাসপাতাল হোক বা রাস্তাঘাট হোক বা পৌরসভা হোক, বিভিন্ন জায়গায়, তাই তো? যারা পরিষ্কার করে ওরা তো জঞ্জাল পরিষ্কার করে। এখানে কি বলেছে? সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, উল্টো বলেছে। তাহলে কি? ভয় বেশি, তাহলে এখানে অশুদ্ধ হবে, তাই তো? যদি ভয় বেশি কথাটা লেখা থাকতো তাহলে শুদ্ধ হতো। তারপরে 6এরটা কি আছে? ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা শুদ্ধ হবে। এটা কি হবে? শুদ্ধ হবে। আর মূল ভূখণ্ড বলে কি হবে? কন্যাকুমারিকা। যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলে কন্যাকুমারিকা, তাহলে এটা শুদ্ধ। পরেরটা 7 লাস্ট, শুদ্ধ অশুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, 7এরটা কি বলছে? উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়। আচ্ছা, প্রতীক চিহ্ন কি ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রে? বোঝানো হয় না, ওটা তো ভূবৈচিত্র্য মানচিত্র, বিভিন্ন প্রতীক এবং রঙের ব্যবহার করা হয়, তাই তো? তাহলে এটা কি হবে? অশুদ্ধ, মানে ওয়া লিখবি নাকি না সু লিখে দিবি? আচ্ছা, ঠিক আছে। তাহলে শুদ্ধ অশুদ্ধ হলে, এই যে আমি এইরকম করে ব্যাখ্যা করতে যাচ্ছি বলে আমার কিন্তু সময় বেশি লাগছে, কি বুঝতে পারলি কিনা? আচ্ছা, তাহলে প্রথমে 2, 2, 1
ইউ আকৃতির হিমবাহ উপত্যকা কি বলা হয়? হিমদ্রোণী। হিমদ্রোণী। ইউ আকৃতির উপত্যকা কি বলা হয়? তাহলে তাহলে এটা মাথায় রাখবি যে হিমবাহ উপত্যকার আকৃতি কেমন হয় রে? কেউ ফের আই আর ভি করে দিস না। নদী। আচ্ছা, তারপরে 2-2-2 মরু উদ্ভিদকে ড্যাশ বলে, কি বলা হয়? জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ। জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ, তাই না? এগুলো তো পারবি, তাই তো? যদি বলে ম্যাপে দিয়ে দিল একটা জেরোফাইট উদ্ভিদ অঞ্চল, স্যার দেখিয়ে দিব। তাহলে থরমরুভূমি অঞ্চল দিয়ে দিলে তো হয়ে গেল নাকি? দেখা গেলো স্যার তো এটা করায়নি, সাধারণত সাজেশন এটা ছিল না নাকি? কেন পারবো না? তো এই যে জেনারেল নলেজটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরেরটা 2-2-3 কি বলছে রে? পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে। কোন শক্তির প্রভাবে রে? স্যার মাধ্যাকর্ষণ। এটা তো লোয়ার আপারের বাচ্চাগুলো মারবে নাকি? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। যে তোরা আমাদের বায়ুর সংজ্ঞা কী রেখেছিস রে? সংজ্ঞাতে কী পড়েছিস? বায়ুমণ্ডল কি তখন কি পড়েছিস? যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে সেটাকে তো বায়ুমণ্ডল বলে। তাহলে কোন শক্তির প্রভাবে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। না ভুলে যাবে এগুলো? আচ্ছা ঠিক আছে, না ভুললেই ভালো। নেক্সট 2-2-4 কি বলছে রে? সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে। উলম্ব মানে ওপরে ওঠানামা করবে, এটা কি হবে? সমুদ্র তরঙ্গ। তাহলে কি হবে? তাহলে অনভূমিক হলে স্রোত। যদি অনভূমিকভাবে চলাচল করে তাহলে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। আর উলম্বভাবে সঞ্চালন ওঠানামা করলে সেটা কি বলবো? সমুদ্র তরঙ্গ। কারণ তোদের প্রথমে এটা কিন্তু ভেঙে বুঝিয়েছিলাম যে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা কিন্তু তোদের ভেঙে কিন্তু বিষয়টা আগে বুঝিয়েছিলাম। বোঝা গেছে? নেক্সট 2-2-5 পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে। পারদের ফলে কোন রোগ হয় রে? মিনামাটা। এটা গল্পটা মনে আছে? মানে জাপানের উপসাগর, মিনামাটা উপসাগরে পারদ দূষণের ফলে, পারদ দূষণের প্রথম প্রভাবটা দেখা গিয়েছিল। মানে ওখানে প্রথম মানে ওই বিষয়টাকে লক্ষ্য করা গিয়েছিল, তাই না? তো ওইখান থেকে এই নামটা এসছে যে মিনামাটা রোগটার নাম। মিনামাটা উপসাগরের নাম থেকে এসছে কি? মিনামাটা। তাহলে পারদ দূষণে কোন রোগ হয়ে থাকে? মিনামাটা। ভুল করলে হবে না। স্যার এটাই কিসের জন্য হয়? ক্যাডমিয়াম। এরপর দেখ বিন্ধ্য এবং সাতপুরার মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। কোন উপত্যকা রে? নর্মদা উপত্যকা। জেনারেল নলেজটা খাটালে হবে, তোরা ম্যাপ করে নিয়ে এত করে ব্যাখ্যা করে বুঝিয়েছি। সেটটা কিন্তু ভালো সেট, প্রথম সেট থেকে এই সেটটা যথেষ্ট আমাকে ভালো লাগলো কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? নেক্সট তাহলে ওটা হবে কি? নর্মদা উপত্যকা, তাই তো? তারপর 2-2-7 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে। এরপরে নেক্সট 1-2টি শব্দে উত্তর দাও, বেশি দিতে যাবে না, পূর্ণ বাক্যে লেখার দরকার নেই, সময় খাবার কোনো দরকার নেই। সময় খেয়ে বড় প্রশ্নগুলো তো খাবি, এই ছোট প্রশ্নের সময় খাবি না, পূর্ণ বাক্যে লিখে দিয়ে, ঠিক আছে? 1-2টা যা শব্দ লাগবে, মানে উত্তরটাকে বোঝাতে গিয়ে যেটুকু শব্দের খরচ করতে হবে, যত কম কালি খরচ করতে পারিস এই 1 মার্কের কোশ্চেনগুলোতে, যত কম কালি খরচ করে উত্তরটাকে সঠিকভাবে বোঝানো যাবে ওটাই আনসার, ঠিক আছে? তো দেখ তাহলে ঘোড়ামারা লোহাচাড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি বল? বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। মানে এইভাবে লিখতে পারিস, বিশ্ব উষ্ণায়ন লিখলেও নম্বর দিয়ে দেবে, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, বাস এইটুকু লিখলেই হলো। তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে রে? পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। আর অনুবাদ ঢালে তাহলে কি হয়? বৃষ্টির ছায় অঞ্চল। যদি বলে শিলং মালভূমি পর্বতের কোন ঢালে অবস্থিত? হ্যাঁ, অনুবাদ ঢালে। তারপরে কারণ শিলং তো বৃষ্টির ছায় অঞ্চল নাকি? তাহলে শিলং মালভূমি পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত। তারপরে 3 নম্বর সাধারণত কোন ঋতুতে বান ডাকে? আরে বান কোন সময় ডাকবে? বর্ষাকালে ডাকবে নাকি? তাহলে কোন ঋতুতে ডাকে? বর্ষা ঋতুতে। এটা তো পারবি, ইজি। এরপরে আছে সার্ক কথাটির পুরো নাম, কে পারবি না রে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর সদর দপ্তর কোথায় আছে? কাঠমান্ডুতে, তাই তো? কত সালে সার্ক গঠিত হয়?
1985 সালে। 85 খালি 85 সবই তো 85 দিয়ে আছে, তারপরে ভুলে যাচ্ছিস, কেমন করে হবে? আচ্ছা, সার্কের উদ্দেশ্য কি রে? স্যার বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, তাই তো? বাণিজ্যিক উদ্দেশ্যে গঠিত হয়। সদস্য দেশ বর্তমানে 8টা রয়েছে। ভারত নিবি, আর ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সবটাকে নিবি, তাহলে 2টাকে ছেড়ে দিবি, মায়ানমার আর কাকে রে? চীনকে ছেড়ে দিবি। ভারতের যতগুলো প্রতিবেশী দেশ আছে সবটাকে যোগ করে নিবি আর ভারতকে যোগ করবি, বাকি 2টা প্রতিবেশী দেশ বাদ দিয়ে দিলি, কাকে? মায়ানমার আর চীনকে বাদ দিয়ে দিলি, তাহলে বাকি 7টা প্রতিবেশী দেশ আর ভারত, তাহলে সার্কের সদস্য সংখ্যা কত? 8টি। কি মনে থাকবে তো? তারপরে দেখ 4 নম্বরটা হয়ে গেল। 5 নম্বরের কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? কি বলে? তাল বলে। তাল কথার অর্থ কি রে? হ্যাঁ, তাল কথার অর্থ হ্রদ বা নিম্নভূমি, হ্রদ বা তাহলে কুমায়ুন হিমালয়ের যে তাল বা হ্রদগুলো আছে সেগুলো কিসের দ্বারা সৃষ্টি রে? হিমবাহ বা বরফ গলা জলে সৃষ্ট, তাই না? হিমবাহ বা বরফ গলা জলে সৃষ্ট, অর্থাৎ প্রত্যেকটা হ্রদই হবে কি? মিষ্টি জলের হ্রদ। প্রত্যেকটা হ্রদগুলো কেমন হবে? মিষ্টি জলের। এই তালগুলোর কয়েকটা নাম কি কি হবে বল? নৈনিতাল, ভীমতাল, সাততাল, হিমকুণ্ড, রূপকুণ্ড, কুণ্ডও তো মনে রাখতে হবে। 6 নম্বর কর্ণাটকের আম্রবৃষ্টি ম্যাঙ্গো শাওয়ার কি নামে পরিচিত? চেরি ব্লজম। চেরি ব্লজম নাকি চেরি বৃষ্টি নাকি না কফি বৃষ্টি? কফি বৃষ্টি বা চেরি ব্লজম, কফি বৃষ্টি বা চেরি ব্লজম দুটোই হবে। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? কে পারবি না? সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন কোন শহরকে যুক্ত করেছে? ছুটিয়ে লাল করে দেবে একবারে। আমি বললাম যে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন কোন শহরকে যুক্ত করেছে? দিল্লি থেকে না, কলকাতা টু চেন্নাই। দীর্ঘতম বাহু হচ্ছে কলকাতা টু চেন্নাই, এটা হচ্ছে দীর্ঘতম বাহু। সোনালী চতুর্ভুজের একই জিনিস, চেন্নাই টু কলকাতা, কলকাতা টু চেন্নাই। NH16 কত আছে? NH16। এরপরে ক্ষুদ্রতম বাহু কোনটা? মুম্বাই থেকে, এটা ঠিক বলেছিস। আর যদি বলি ব্যস্ততম বাহু, কলকাতা থেকে দিল্লি। ব্যস্ততম আছে কলকাতা থেকে, যেটা NH19 গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অন্তর্গত নাকি? ভারতের জরিপ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া। ছুটিয়ে লাল করে দেবো তোদের প্রশ্নটা, তো বুঝ। বেঙ্গালুরু কি আছে? ওখানে জরিপ কার্য করা হয়, ওটা ইসরো আছে, ওটা মহাকাশ গবেষণা সংস্থা আছে। তাহলে জরিপ সংস্থা বলতে কি? সার্ভে অফ ইন্ডিয়ার কথা বলছে, জরিপ সংস্থা বলছে। তাহলে কি হবে? দেরাদুন হবে, উত্তরাখণ্ডের দেরাদুন। এই যে রাজ্যগুলোর নাম মনে রাখতে হবে, কারণ ডান বাম মিলিয়ে দেখা যাবে ওর কেন্দ্রটার নাম না দিয়ে রাজ্যের নাম দিয়ে দিচ্ছে কিন্তু এখন অনেকগুলোতে। সুতরাং উত্তরাখণ্ডের দেরাদুন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবি। এরপরে ডান বামে দেখে নে একটু, বাম দিকে কলেরু হ্রদ, তাই তো? এবার কলেরু হ্রদটা সম্পর্কে তো বারবার বলেছিলাম, এই কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে অবস্থিত। কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে অবস্থিত, ঘুরিয়ে ম্যাপ পয়েন্টিং দিয়ে দিল, কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে অবস্থিত হ্রদ। তাহলে কি হবে? কলেরু হ্রদ। ঠিক আছে। নেক্সট, উত্তর পূর্ব ভারত কি হবে রে? ঝুম চাষ। উত্তর পূর্ব ভারত, কারণ উত্তর পূর্ব ভারতে আদিবাসী গোষ্ঠীরা পাহাড়ি অঞ্চলে কি চাষ করে থাকে রে? ঝুম চাষ। ঝুম চাষ কি ধরনের চাষ? একটা স্থানান্তরণ কৃষি। এরপরে বলছে কোয়েম্বাটুর। কি যে কোয়েম্বাটুরে? দক্ষিণ ভারতে ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। আর শেষ বেঁকে আছে মোবাইল ফোন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এইটা তোরা ভালোই পারছি, ফের খুব জোরে আনসার দিছিস।
আচ্ছা 2 মার্কাগুলো বলছি, 3 মার্কাগুলো বলবো না, আমি 2 মার্কাগুলো বলবো। 3, 5গুলো এমনি তো ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। 2 মার্কগুলো একবার বলে দিই, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ অন্ততপক্ষে যারা পড়বে না তারা লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখ 2 মার্কের প্রশ্নগুলো দেখবি কয়েকটা সেট 2 মার্কের করালে 2 মার্কারগুলো কোনো সমস্যা থাকবে না। লোয়েস কি রে? তো লোয়েস হচ্ছে কি? লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু। লোয়েস কথার অর্থ কি রে? তাহলে মরুভূমির পলিবালি, মরুভূমির পলিবালি অর্থাৎ বালি বায়ুর দ্বারা বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থান থেকে কোনো নিচু জায়গায় যখন বহু দূর ঘুরে গিয়ে কোনো নিচু বা অবরুদ্ধ অংশে সঞ্চিত হয় তখন সেটাকে কী বলা হয়? লোয়েস। আর যেমন মঙ্গোলিয়ার মরুভূমি থেকে উড়ে গিয়ে হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সময় সৃষ্টি হয়েছে, তাই না? অথবা দিয়েছে বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা কি বা কাকে বলে। বিষয়টা কি বলতে চাইছে বৈপরীত্য উত্তাপ? আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায়, এটা নিয়ম, তাই তো? যদি এরকম হয় যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তখন সেই ঘটনাকে কী বলা হয়? বৈপরীত্য উত্তাপ। এই ধরনের বৈপরীত্য উত্তাপ অধিক দেখা যায় পার্বত্য অঞ্চলে। কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। এই বৈপরীত্য উত্তাপ সৃষ্টির অনুকূল বা বৈপরীত্য উত্তাপ সৃষ্টির যে শর্ত আছে দেখে নিবি। দীর্ঘ রাত হবে, তাই তো? দীর্ঘ রাত, শান্ত আবহাওয়া, তাই তো? আকাশ মেঘমুক্ত, এগুলো থাকতে হবে, এই শর্তগুলো দেখে নিবি। ডোলড্রাম, ডোলড্রাম বলতে কি বোঝো? নিরক্ষীয় শান্ত বলয়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয়। আগে শোন না রে, নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয়, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয়, মিলিত হওয়ার পূর্বেই বায়ু ঊর্ধ্বগামী হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে বায়ু প্রায় শান্তভাবে অবস্থান করে। এটাকে কি বলা হয়? ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলা হয়। উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হওয়ার পূর্বে বায়ু ঊর্ধ্বগামী হয়, ফলে নিরক্ষরেখা বরাবর বায়ু প্রায় শান্তভাবে অবস্থান করে। এই অংশকে কি বলা হয়? নিরক্ষীয় শান্ত বলা হয়। এরপর দেখ শৈবাল সাগর, সার্বশী। শৈবাল সাগরটা কি? গায়র বা জায়রের মধ্যবর্তী অংশে সমুদ্র শান্তভাবে অবস্থান করায় সেখানে বিভিন্ন ধরনের শৈবাল বা আগাছা জন্মায়, সেটাই কি বলা হয়? দেখে রে শৈবাল সাগর। যেমন উত্তর আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, তাই তো? উত্তর আটলান্টিক স্রোত এবং ক্যানারি স্রোতের মধ্যবর্তী অংশ শান্তভাবে অবস্থান করায় এখানে কি হয়েছে? শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে। স্ক্রাবার কি রে? স্ক্রাবার হচ্ছে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। তাহলে স্ক্রাবার কি? স্ক্রাবার হলো গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্যগুলিকে পৃথক করা হয়ে থাকে, মানে দূষিত বাতাসকে যে পদ্ধতিতে পরিশ্রুত করা হয় তাকে কি বলা হয়? স্ক্রাবার। স্ক্রাবারকে কটা ভাগ করা হয়ে থাকে? 2 ভাগে। কি কি? শুষ্ক স্ক্রাবার আর আর্দ্র স্ক্রাবার। এরপরে এই যে কেন করাচ্ছি 2 মার্কেগুলো বুঝতে পারছিস তো? এই যে তোদের ডাউটটা আছে, ডাউটটা ক্লিয়ার করার জন্যই। গঙ্গা অ্যাকশন প্ল্যান, জিএপি। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? যে গঙ্গা দূষণ প্রতিরোধের জন্য যে কর্মসূচি বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 1985 সালে, সেটাকে কি বলা হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা পূর্বের তুলনায় জনসংখ্যার চাপের কারণে, জনসংখ্যার চাপ এবং নানান কার্যাবলীতে গঙ্গার দূষণ বৃদ্ধি ক্রমাগত গঙ্গা দূষণ বৃদ্ধি পাচ্ছে। এই দূষণ প্রতিরোধ করার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেটা কি বলা হয়? জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যান। সালটা মনে থাকবে 1985। খুবই ইম্পর্টেন্ট, কতবার বললাম আজকে? 1985টা। এর পরের প্রশ্ন 3.4, পশ্চিমবঙ্গের 2টি সেচ বাঁধের নাম লেখো। পশ্চিমবঙ্গে অনেক সেচ বাঁধ রয়েছে, বেশিরভাগ সেচ বাঁধগুলির অবস্থান করেছে পুরুলিয়া জেলায় এবং বাঁকুড়া জেলায়। অধিকাংশ সেচ বাঁধগুলো পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অবস্থান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য সেচ বাঁধগুলো যেমন বন্ধু ড্যাম বা বন্ধু বাঁধ, বড় মন্দিরা বাঁধ, বরাভূম বাঁধ, বেকো বাঁধ, দিমু বাঁধ,
এগুলো হচ্ছে উল্লেখযোগ্য সেচ বাঁধ এবং প্রত্যেকটাই পুরুলিয়া জেলায় রয়েছে। বড়া মন্দিরা ড্যাম বা বড়া মন্দিরা বাঁধটাই বর্ধমান জেলায় রয়েছে এবং বাকি যে ড্যাম বাঁধগুলো আছে বন্ধু বাঁধ, বরাভূম বাঁধ, বেকো বাঁধ, দিমু বাঁধ, এই বাঁধগুলো প্রত্যেকটাই রয়েছে পুরুলিয়া জেলায়। কারণ পুরুলিয়া হচ্ছে খরাপ্রবণ এলাকা, তাই খরাপ্রবণ এলাকায় সেচ বাঁধের সাহায্যে সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য যদি বলা হয় পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সেচ বাঁধগুলো কী কী হবে, তাহলে পুরুলিয়া জেলায় অবস্থিত কয়েকটি বাঁধ যেমন বন্ধু বাঁধ, বেকো বাঁধ, দিমু বাঁধ, এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য বাঁধ। তাছাড়া বরাভূম বাঁধ, এটাও পুরুলিয়া জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য বাঁধ। এর পরের প্রশ্ন অথবা যেটা আছে যে আঁধি কাকে বলে। তো আঁধি কি? আঁধি হলো যে রাজস্থানের ধূলিঝড়, এটি একটি উষ্ণ স্থানীয় বায়ু। আঁধি হচ্ছে রাজস্থানের ধূলিঝড়, এটি একটি উষ্ণ স্থানীয় বায়ু। এর গতিবেগ ঘন্টায় প্রায় 50 থেকে 70 কিমি এবং কখনো কখনো এর গতিবেগ আরও অনেক বেশি হয়ে থাকে। এই মরু অঞ্চলের এই বিপজ্জনক ধূলিঝড়ই হচ্ছে আঁধি। এই আঁধি হচ্ছে এক ধরনের স্থানীয় বায়ু। আঁধি এক ধরনের স্থানীয় বায়ু। এই আঁধি ছাড়া অন্যান্য স্থানীয় বায়ুগুলো হলো লু, এটা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। কালবৈশাখী এবং আসামে বরদৈশিলা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য স্থানীয় বায়ু। এরপর দেখ খাদার ও ভাঙার মধ্যে দুটি পার্থক্য। তোরা তো দুটি কেন, 4টা 5টাও পারবি নাকি? তাহলে খাদার কি? নবীন পলিমাটি। ভাঙার হলো প্রাচীন ভঙ্গির প্রাচীন পলিমাটি। আবার উর্বরতা কোনটার বেশি হবে রে? স্যার নবীন নবীন পলিমাটি অর্থাৎ আরে নদীর তীরবর্তী অঞ্চলে খাদার, নদীর তীরবর্তী অঞ্চল থেকে দূরে সেটা হচ্ছে ভাঙর, প্রাচীন পলিমাটি। মানে নদীর তীরের সঙ্গে যুক্ত করবে দুটোই, বুঝতে পারলি কি? উত্তর ভারতে অর্থাৎ গঙ্গা নদীর নবীন পলিমাটিকে খাদা, প্রাচীন পলিমাটিকে ভাঙার। মানে দেখ আচ্ছা দেখ, প্রথমে লিখবি অর্থ। খাদার হচ্ছে নবীন পলিমাটি, মানে কি বা সংজ্ঞা দিলি থাকে যে। আর তারপর উর্বরতা কোনটার বেশি? খাদারের উর্বরতা বেশি। নদী থেকে দূরত্ব, খাদারের নদী থেকে দূরত্ব কম হবে। আর পলিমাটি কি রোজ ওই বহু দূরে যাবে, আর কাছে থাকবে না নাকি? পলিমাটিগুলো কোথায় সঞ্চিত হবে? নদীর কাছে, তারপর তো দূরে যাবে। কারণ দূরে যখন বিশাল বন্যা হবে, ঠিক কিনা? আর ওই বিশাল বন্যা তো প্রতি বছর হয় না। আচ্ছা এরপর দেখ ভারতের নগরায়নের দুটি সমস্যা, এতগুলো সমস্যার মধ্যে মাত্র দুটি সমস্যা। দুর্বল জল নিকাশি ব্যবস্থা আর পরিবেশ দূষণটাই নিয়ে নে না, ঠিক কিনা? সবচেয়ে বড় পরিবেশ দূষণ, তাই না? নগরায়নের সবচেয়ে বড় সমস্যা যানজট বলতে পারিস, জলের সমস্যা, অনেক সমস্যা আছে। এরপরে উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব, ইম্পর্টেন্স কি রে? উপগ্রহ চিত্রের গুরুত্বগুলো করবি। উপগ্রহ চিত্রের গুরুত্ব কি? মানচিত্র প্রস্তুত তৈরিতে, তাই না? দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ, সম্পদের সন্ধান, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি উপগ্রহ চিত্রের গুরুত্ব। এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে 3 মার্কের। 3 মার্কের তারপর 2 পয়েন্ট ব্যাখ্যা করে লিখলি। দুটোর বেশি দিবেন, অন্যান্য দরকার নেই। 2 মার্কে 2 পয়েন্টই তোর যেটা ক্লিয়ার কাট আছে দুটোই করবি। 3টা কোনো অসুবিধা নেই, কিন্তু দুটোই করবি, ঠিক আছে? এরপরে মিলিয়ন সিট বলতে কি বোঝো? তাহলে কি মিলিয়ন সিট বলতে কি? মিলিয়ন সিট হলো সবচেয়ে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তার মিলিয়ন সিট হচ্ছে ক্ষুদ্র স্কেলের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, যেখানে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এবং আরএফ 1:10 লাখ। আরএফ হচ্ছে 1:10 লাখ। এইটুকু বললে হয়ে যাবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, যেমন ইয়ারদাং ও জিওগনের মধ্যে পার্থক্য, রসে মতান ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, 4R এটা অবশ্যই করবে ভালো করে। 4Rটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব, এটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটাও করবে। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, 2 বা 3 মার্কের আসতে পারে এটা। জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, এটাও ইম্পর্টেন্ট। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো মোটামুটি। দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 মার্কের প্রশ্নগুলো সবটাই বেশ ভালোই আছে, এই সেটটাতে করা যেতে পারে। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা খুব কম। এখান থেকে যে প্রশ্নটা আসবে, হিমবাহ জলধারা মিলিত কার্য অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। 2 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অবশ্যই করবে, পৃথিবীর বায়ুচাপ ও নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক। জেট বায়ু কীভাবে মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রিত করে, মোটামুটি গুরুত্বপূর্ণ। ওজোন স্তর সংরক্ষণের গুরুত্ব, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এগুলো 3 মার্কের জন্য আসতে পারে, ওজোন স্তর সংরক্ষণের গুরুত্ব। ভারতের ভূগোল থেকে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা অবশ্যই করবে। উত্তর দক্ষিণ ভারত নদী নদীর পার্থক্য, এটাও অবশ্যই করবে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণ, বা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এটাও অবশ্যই করবে। ভারতের জনজীবনের যোগাযোগ ও পরিবহনের গুরুত্ব, সম্ভবত চলে এসেছে 24-এ, এটা আসার সম্ভাবনা নেই। সড়কপথ পরিবহনের গুরুত্ব করা যেতে পারে, সড়কপথের গুরুত্বটা করা যেতে পারে। মানচিত্রগুলো যেগুলো রয়েছে, আরাবল্লী পর্বত অবশ্যই করবে, গোদাবরী নদী অবশ্যই করবে। ভারতের প্রবেশদ্বার মুম্বাই, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র অনেকগুলো আছে, যেমন জামনগর দেওয়া যেতে পারে। পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কোনটা, পূর্ব ভারতের বৃহত্তম হচ্ছে হলদিয়া বন্দর। কাশ্মীর উপত্যকা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। কলের হ্রদ, যেটা কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে অবস্থিত একটি হ্রদ। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, যেটা দিল্লি। থর মরুভূমি, বেশিরভাগ ম্যাপগুলো কিন্তু ভালোই আছে, তার মধ্যে অবশ্যই যেটা করবে প্রথম 3 যেটা আছে, 6.1 যেটা আছে, 6.2 অর্থাৎ যে নদীগুলো আছে, কৃষ্ণা, গোদাবরী, মহানদী, এই 3টা নদী অবশ্যই করবে। লুনি নদীও করে রাখবে। ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প আসতে পারে, পূর্ব ভারতে আসতে পারে। পূর্ব ভারতের বৃহত্তম বন্দর হলদিয়া বন্দর। কাশ্মীর উপত্যকা মোটামুটি। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটা অবশ্যই করবে। কলের হ্রদ, এটাও অবশ্যই করবে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, এটাও করবে। এটা বিভিন্নভাবে কিন্তু আসতে পারে প্রশ্নটা। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লির সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। দিল্লিকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা করে দিল্লিকে চিহ্নিত করে দিতে পারে। থর মরুভূমি বা মরুস্থলী। এই ছিল সেট 2 এর এবিটিএ টেস্ট পেপারে সেট 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই সেটটি যথেষ্ট একটি ভালো সেট।